গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর থেকে সরগরম রাজ্য রাজনীতি। পুরসভার মেয়রের পদত্যাগের দাবিতে রাস্তায় বিরোধী দলেরা। এই আবহে কি জানালেন কলকাতার মেয়র, শুনে নেব। তিনজন আছে, দুজন ঠিক আছে, জেনারেল ওয়ার্ডে আছে, একজন একটা স্পাইন অপারেশন ছোট কালকে হবে, আর মইনুদ্দিন যে যার ওই পায়ের ওপরে বিম পড়ে গেছিল ও সিরিয়াস আছে, কারণ কালকে ওকে অজ্ঞান করে পায়ের অপারেশন করেছে, পাটা বেঁচে আছে, এটাই অদ্ভুত, মানে এ হয়নি, কিন্তু ও সিরিয়াস আছে, ওকে আইসিইউতে রাখা হয়েছে এবং খুব মানে নট আউট অফ দ্য ডেঞ্জার। তবে আজকে সকালেও মৃতদেহ উদ্ধার হয়েছে, আরও একজনের দেহ আটকে আছে এরকম একটা আশঙ্কা হচ্ছে। দেখুন, একটা বাড়ি কোলাপস হয়ে পড়ে গেলে সেখানে কারা রয়েছে, কারা ওর ভেতরে ঢুকেছিল বা কারা পাশে ছিল, এটা হয় না। পাড়ায় যারা মিসিং আছে তাদের খবর নিয়ে তাদের ওই জন্য খোঁজ চলছে, নাহলে তো আমরা এতক্ষণে ডেমোলিশিং স্টার্ট করলাম, এখনো উদ্ধার স্টার্ট করছে, সরিয়ে উদ্ধার স্টার্ট করছে। আমরা আশা করছি আজকের মধ্যে উদ্ধার হয়ে গেলে কালকে আমরা ওই জায়গাটাকে ডেমলিশ করে দিয়ে, মানে গার্বেজটা যতক্ষণ না পুরোটা সরাতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না যে গ্রাউন্ডটা কি আছে, আর কিছু চাপানো আছে কিনা, ওর ভেতরে আর কেউ আছে কিনা। এটা আজকে আমরা উদ্ধারটা করছে, আর কাল থেকে ওই ডেমলিশিং গার্বেজগুলোকে সরাবো। ওগুলো গার্বেজ সরালে গিয়ে পুরোটা ধাম করে আবার পড়ে যাবে, যেই আমরা পিলার কাটতে যাবো, সেইটা একটা অসুবিধা, কিন্তু কাল থেকে করবো সেটা। বলতে এই বিল্ডিংটা তো ভেঙে পড়ে গেছে, ওই এলাকায় কি দেখা যাচ্ছে আরো দুটো তিনটে বিল্ডিং, আর আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে। আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল, আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে, কারণ আমি আবার বলছি ইললিগাল বিল্ডিং এর দরকার হয় না। এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে, আপনি যদি চেতলায় যান, মায়ের বাড়িতে যান, টালিগঞ্জে দিয়ে, আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করার, তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে, তাতে ভাড়াটেরাও থাকছে, বাড়িওয়ালাও থাকছে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, যদি নিজেরা না করতে পারে। এটা দুর্ভাগ্য। এটা যে হচ্ছিল বাবুরা জানতে পারেননি? এটা হচ্ছিল আমি জানতে পারিনি। এমনি একটা কমন ওখানকার শুধু না, ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো, আমার কথাগুলোকে আস্তে আস্তে ডিস্টর্ট করা হয়, সেটা ঠিক আছে, তাও বলে যাই। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं, बल्कि यहां पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। ওখানে কেন, ওখানে এবং আরো কিছু জায়গায় সেখানে বলছে যে বিএলআরও পারমিশন পাওয়া যায় না, বছর পর বছর ছুটি খসে যায়, সেই জন্য আমরা ইললিগাল করি। বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে, বিএলআর অফিসটা আমি ক্যালকাটা কর্পোরেশন, যে 15 দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান, আমি বিএলআরকে ডেকে কথা বলব। এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। ঠিকা টেনেন্সির ওখানে কোনো ইলিগাল করার দরকার নেই, ওখানে যদিও ঠিকা টেনেন্সি নয়, ঠিকা টেনেন্সি যেখানে আছে ইলিগাল, ঠিকা টেনেন্সিকে পারমিশন দেওয়ার জন্য 15 দিনের মধ্যে আমরা বসে আছি, তারপরেও এটা হচ্ছে। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এবং
এটা যেটা হলো এটা খুবই দুঃখের। এটা বহুতল বানানো, ন্যূনতম যে নিয়মগুলো, নিয়ম নেই। দেখলো না পুলিশ, কাউন্সিলর কেউ দেখলো না। না, কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্ট। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি। দেখেনি না, দেখেও দেখেনি, সেটা কি করে আমি জানবো? কেউ তো আর আমাকে করবে না যে। কিন্তু আমি বারবার করে আমি যে আপনাদের কাছে পাঠিয়েও দিচ্ছি, যে নোটিশগুলো আমি পাঠিয়েছিলাম বিল্ডিং ডিপার্টমেন্টে, সেগুলো পাঠিয়ে দিচ্ছি, ওকে পাঠিয়ে দিচ্ছি, যে কাউন্সিলর জানতে পারুক কি না পারুক এটা আইনত আমি বলতে পারি না। তার কারণ আপনি যেরকম প্রেসের লোক জানতে পারলো না, এই যে জানতে পারলেন যে দুটো বিল্ডিং এখনো হেলি আছে। আজ থেকে অন্তত 6 মাস আগে আমরা খবর করেছিলাম, সেখানে পুরসভার লোকেরা গিয়েছিল। তারপর শুধুমাত্র একটা নোটিশ বোর্ড টাঙানো হয়েছে, বিপজ্জনক, আর কোনো ব্যবস্থা যেহেতু ওখানে লোক থাকে, আমরা নোটিশ টাঙিয়ে লিগ্যাল প্রসেস না করলে অতগুলো লোককে আমরা এখন এমার্জেন্সি সিচুয়েশন আমরা ভ্যাকেট করে দিই। এই দুটো বিল্ডিং এই ভ্যাকেট করা হবে, ভ্যাকেট হয়ে গেছে। কিন্তু এমার্জেন্সি না হলে আমরা ভ্যাকেট করব, তারপর তো রাইট টু প্রপার্টিতে তারা আমাদের বিরুদ্ধে কম্পেনসেশন চাইবে, তখন দেবো করে দেবো। আইনত অনেক রকম সমস্যা আছে, তার মধ্যে লড়াই করছি। আমি ওটা আপনার অফিসে পাঠিয়ে দিচ্ছি। কলকাতা পুরসভা এলাকায় আরো যে সমস্ত বাড়ি আছে সেগুলো লিস্ট চেয়েছেন এবার, যেরকম বিআইনি বাড়ি চেয়েছি। পুকুর ভরাটের করে এই ধরনের পুকুর ভরাট কেন? তো ইনফরমেশন দেয়নি তো। একটা জায়গায় আপনার কাছে প্ল্যান জমা হলো, তারপর আপনি দেখলেন সেটা পুকুর ভরাট না জমি না কি, তারপরে আপনি দেখবেন। আমার তো কাছে তো কোনো ইনফরমেশন নেই যে ওটা পুকুর ছিল না ডোবা ছিল না কি ছিল না ওখানে ছিল, তো কোনো ইনফরমেশন নেই। পুকুর ভরাট কেন? প্রথম কাজ হচ্ছে যে প্ল্যান ছাড়া বাড়ি করাটাই তো বেআইনি। প্ল্যানে আপনি জমা দেওয়ার পরে তো আমরা দেখতে সুযোগ হবে পুকুর হওয়ার। এবার আপনার গলির মধ্যে কোথায় আপনারা বিল্ডিং করছেন, এটা আমরা জানবো কি করে? এসির তো উচিত হলো যে ঘুরে দেখা, যদি বিল্ডিং ইলিগাল হয় তাকে নোটিশ দেওয়া। অনেকেই এই প্রশ্ন তুলছেন যে এই প্রমোটারের সঙ্গে কাউন্সিলরের কোনো, এগুলো দেখুন সবকিছু তুলতেই পারেন। কালকে আপনার চ্যানেলে এমন একজনের সাথে ইন্টারভিউ হলো যেটা নিয়ে আমি খুব লজ্জিত। সুতরাং এই তো যে কেউ তুলতে পারে। আপনি কি দায় এড়াতে পারেন? পুরোটা নিশ্চয়ই আইনত এড়াতে পারেন। তার কারণ চেতলাতে ধরুন আমি কাউন্সিলর, কোথায় কি হচ্ছে আমার জানা সম্ভব না। চেতলায় বেআইনি হয় না আলাদা কথা, কিন্তু কোথায় কি হওয়া সম্ভব না। আর ওইখানটা একটা অনেক দিন ধরে এই প্রবণতা চলছে। কিছু জায়গা হয় না সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হয়ে যায়, আমাদের এলাকাগুলো সামাজিকভাবে ইলিগ্যালিটি অ্যাকসেপ্ট হয় না, কিন্তু অনেক জায়গায় যে সামাজিকভাবে অ্যাকসেপ্ট হয়ে যায়, তাদের এও দেয় না, কি বলে, ইনফরমেশনও দেয় না। যেরকম কনসাস লোক আমাদের চেতলা বা এইসব অঞ্চলে মানুষ কনসাস, যেই বাড়ির পাশে একটা হচ্ছে যদি ইলিগাল কাউন্সিলরের দরকার না, মানুষই ইনফরমেশন দিবে। ওখানকার লোকেরা বলছে পুরসভায় জানিয়েছিলেন একাধিকবার। কোথায় জানিয়েছি? জানালে তো আমি টক টু মেয়রে সারা সপ্তাহে বসছি, মানে সপ্তাহে একদিন করে বসি, জানালে তো আমি জানতে পারতাম। শুধু ওই জায়গা ছাড়াও কলকাতার আরো অনেক এলাকাতে যেখানে এই ধরনের বসবাস রয়েছে, সেখানে এই দু তিনটে জায়গা আছে, যেরকম এই জায়গাগুলো আছে, যেরকম আমাদের যাদের আর পাট্টা, সেখানেও এরকম ভাবে বাড়ি হচ্ছে, যেটার ইনফরমেশন নেই। আমরা এখন একটা বিল্ডিং প্ল্যান রুলস করতে দিয়েছি, তাতে এই জায়গাগুলো যাতে তাদের ছোট জায়গা প্ল্যান পাবো না, অনেকটা ছাড় হবে, সেই জন্য লোকে যান না, যেগুলো রেফ্রিজারেটর সেগুলো তাদেরও যাতে সুবিধা, সেই জন্য আমরা একটা নতুন বিল্ডিং রুলস করতে দিয়েছি, তাদের যাতে অতটা ছাড় না দিতে। শুধু এগুলো চেষ্টা করে যাচ্ছি, একদিনে হবে না, চেষ্টা করে যাচ্ছি। তাহলে যদি কোনো পুরসভার কোনো কর্মী এর থেকে অসাধু চক্রের সঙ্গে যুক্ত, তাহলে আইনত পুরসভার তার রুলস আছে, সেই রুলস অনুযায়ী তার হবে এবং তার চাকরিও যাবে।